দর্শক ঈদ মোবারক, সবাইকে ওয়েলকাম করছি প্রাণব স্টার টকের সঙ্গে রয়েছি মৌ, আর আমার সঙ্গে আজ তিনজন রয়েছেন। তারা একটা টিম, কিন্তু কোন টিম সেটা কিন্তু শুরুতেই আমি বলবো না। তবে আমার ডানে যিনি বসে আছেন তিনি আমার শিক্ষক। আমার সুযোগ হয়েছে তার কাছে শিক্ষা নেবার, এবং সেই মানুষটির পরিচয় আসলে আমি কোনটা বলবো, কারণ তিনি শিক্ষকতা করেন, তিনি অভিনয় করেন, তিনি গান জানেন, তিনি জানেন না এমন কিছু নেই দর্শক, এবং তিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমের একজন গুণী অভিনয় শিল্পী, তিনি শাহানা সুমি। তারপর যিনি রয়েছেন তাকে বলতে হবে একদম বর্তমান সময়ের উদীয়মান তারকা, কারণ তিনি চমৎকার কিছু গান গেয়েছেন এবারের একটি জনপ্রিয় চলচ্চিত্রে। সেই চলচ্চিত্রের নাম আমি একটু পরে বলছি, তবে তার নাম হচ্ছে হুমায়রা ইশিকা। আর তারপর যিনি বসে আছেন আমার একদম মুখোমুখি, সেই মানুষটির কাজ দেখার জন্য আমাদের মন পুড়ে, এবং সেই সাথে মানুষটি আমাদের মনের মাঝে এমন এক স্বপ্নজাল বিছিয়ে রেখেছেন তার কাজের মাধ্যমে, যে সেই জাল ভেদ করে তার জায়গা অন্য কারো পক্ষে নেওয়া সম্ভব নয়। এবং সেই মানুষটি ভীষণ গুণী মানুষ, নির্মাণ করেছেন গুণীন, এবং সেই সাথে তার কাজ দিয়ে কিন্তু তার পাপ পুণ্যের হিসেব করা যাবে না দর্শক। আমার সঙ্গে রয়েছে কাজল রেখা টিম, বুঝতেই পারছেন শেষে যার কথা বললাম তিনি আর কেউ নন, তিনি গিয়াসউদ্দিন সেলিম। ওয়েলকাম করছি, ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক। আমি যতটুকু জানি, কারণ আমি নিজেও সিনেমাটা দেখে ফেলেছি, এবং এই টিমের খুব ভালো সময় যাচ্ছে, ঠিক বলেছি কিনা আপু? মানে সবাই মিলে একসঙ্গে, এবং যেই পরিমাণ কষ্ট করতে হয়েছে একটা সিনেমা তৈরির পেছনে, কলাকুশলী থেকে শুরু করে যারা অভিনয় করেছেন, যিনি নির্মাণ করেছেন, তো সেই কষ্টের মানে ফলটা বোধহয় ভালোই, নাকি কি বলতে চাইবেন? একদমই পারফেক্ট, যে যেরকম করে ভেবেছিলাম দর্শক আমাদেরকে গ্রহণ করবে, এতেই আমরা খুশি আসলে। হ্যাঁ, এইটা একটা অনেক বড় ব্যাপার। কিন্তু যিনি সবচেয়ে সর্বকনিষ্ঠ মেম্বার আজকে, তার কেমন অনুভূতি হচ্ছে? অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কি বলবো, ওনার মতো একজনের নির্মাণ করা চলচ্চিত্রে গান করা, তা বেশ কয়েকটা গান করেছি কাজল রেখায়, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর এর জন্য সবচেয়ে ধন্যবাদ আমি যাকে দিতে চাই, এই চলচ্চিত্রের যিনি সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। কারণ ভাইয়া যদি না চাইতো, ভাইয়া যদি না ভাবতো আমার জন্য বা আমি গাইতে পারবো এই গানগুলো বা আমার সাথে যাবে, তাহলে অবশ্যই গাইতে পারতাম না। তো সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া, এবং ইমন চৌধুরী ভাইয়াকে এবং 2024টা খুব ভালোভাবেই শিকার শুরু হয়েছে, এটা বলতে হবে। আপু, কাজল রেখার জার্নি কিন্তু সহজ ছিল না। একটু জার্নির গল্পটা কি শুনবো? আপনার যুক্ত হওয়া, এবং আপনার টানা পাইপলাইনে প্রায় 8-9টা চলচ্চিত্র অপেক্ষা করছে আসার জন্য, সো তার মধ্যে মানে কাজল রেখা ওয়ান অফ দেম। কাজল রেখার আসলে মানে জার্নি বলতে, যদি আপাত দৃষ্টিতে জার্নি বলি, এমনিতেই জার্নি, সেই জার্নিটাও খুব কঠিন ছিল। কাজল রেখা যেই লোকেশনে আমরা শুট করেছি, সেই জার্নিটাও কিন্তু খুবই সাংঘাতিক, মানে কষ্টের ছিল। অনেকটা পথ পেরিয়ে নেত্রকোনা, সুষম দুর্গাপুর, তারও আরো ভেতরে আমরা হাজংপল্লীর ওখানে একদম সীমান্তের কাছাকাছি একটি জায়গা, লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুর, সেখানে আমরা মানে কাজল রেখার যে বাড়ি, সেখানে আমরা কাজ করেছি। আমার যুক্ত হওয়া সেটা হচ্ছে যে মানে গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের কথা আসলে আলাদা করে বলার কিছু নেই। সকল অভিনয় শিল্পীদের কাছেই বোধহয় আরাধ্য যে তারা চাইবেন যে একবার মানে তার সাথে আসলে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমার জন্য অনেক বড় আসলে পাওয়া সেটা হচ্ছে যে আমি আমার নাটক যখন শুরু করেছিলাম, শুরুর দিকেই আমি আসলে আমার প্রথম যেই ধারাবাহিক নাটকটিতে কাজ করেছি, সেটিতেই সেলিম ভাইকে পেয়েছিলাম নির্দেশক হিসাবে। এবং আমাদের কাজল রেখার যিনি আসলে সিনেমাটোগ্রাফার যিনি ছিলেন খসরু ভাইকে পেয়েছিলাম। এবং তারপর থেকে আমি বলি যে আমার অভিনয় আসলে শেখার অনেক বড় একটা মাধ্যম কিন্তু সেলিম ভাই। তো সেই দিক থেকে এত সময় পরে এসে আবার কাজল রেখায় যুক্ত হওয়া আমার জন্য আসলে একটা অনেক বড় পাওয়া। আমি যতটুকু জানি এমন একটি সিনেমা যেটা 400 বছর পুরনো এবং অনেক গবেষণার ফসল, এটা বলতে হবে। সো সামগ্রিকভাবে সবার যে ফিডব্যাক পাচ্ছেন বা যারা দেখেছেন, অনেকে অনেক তারকারা মন্তব্য লিখছেন, তাদের মতো করে রিভিউ দিচ্ছেন, এবং খুব গুড রিভিউ আছে। সো সবকিছু মিলিয়ে অ্যাজ এ ডিরেক্টর কি বলতে চাইবেন? না, আমরা সিনেমা তো দর্শকের জন্য বানাই, এবং বারবারই চাই যে সিনেমা যখন দর্শক প্রিয়তা পাবে তখনই আমাদের আসলে কাজটা সার্থক হয়। যে আমরা পুরো টিম 100, 150, 200, 300 লোক যে কাজ করি দীর্ঘ সময় ধরে, অনেক টাকা লগ্নি হয়, অনেক মানুষের শ্রম ঘাম যায়, এবং চূড়ান্ত পরীক্ষা হয় দর্শকের কাছে। তো সেই পরীক্ষা মোটামুটি আমরা বলবো যে লোকেরা পছন্দ করেছে, ভালোবেসেছে, এরপরে আর বলার কিছু থাকে না।
এখন তো প্রমোশনের কোনো পার্ট নেই, কারণ একটা লম্বা সময় ধরে কিন্তু প্রমোশন চলছে, রোজার মাসে চলেছে, তার আগেও আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগরে গিয়ে আপনারা কনসার্ট করেছেন। বাই দ্য ওয়ে, মানে এই যে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে, সঙ্গীত শিল্পী, এইটাতে আপনি কতটুকু? না, এই ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নাই। আমি আচ্ছা, মানে সঙ্গীত শিল্পী নির্বাচনের ক্ষেত্রে পুরো দায় দায়িত্ব আসলে আমার দিক থেকে, যে সঙ্গীত পরিচালক যে ইমন চৌধুরী, ও পরপর আমার এটা 3rd সিনেমায় ও মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। দেন দুজনের একটা বন্ডিংস তৈরি হয়েছে, একটা বিশ্বাস এবং রুচিরও মিল আছে বলেই তো এতদিন ধরে কাজ করতে পারছি। তো এক্ষেত্রে আমরা কাজল রেখার ক্ষেত্রে সঙ্গীত শিল্পী নির্বাচনের ক্ষেত্রে ইমনের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। আচ্ছা, কারণ আমি তো অত সঙ্গীত শিল্পী চিনি না, স্পেশালি আমরা নবীন নতুন ভঙ্গির, একদমই লোকেরা শুনে নাই এই ধরনের আওয়াজ আমরা ব্যবহার করতে চেয়েছিলাম। তো এই ক্ষেত্রে ইমন ছাড়া আমার কোনো রাস্তা ছিল না, যেহেতু ও এই পথে হাঁটে। প্রচুর নতুন এবং পুরনো সঙ্গীত শিল্পী ও অনেক ভালো জানে যে কোন চরিত্রে বা কোন গানে কে ভালো করবে। এটা সম্পূর্ণ কৃতিত্ব ইমনের, আমার না। ঈদে তার কাছ থেকে সালামি পাওয়া সহজ নাকি কঠিন কাজ, নাকি সালামি দিতে চায় না? আমি কিন্তু সালাম করব, বেশ কঠিন, বেশ কঠিন। আগে 1 2 3 দিন, আজকে 5ম দিন, না না না, 7ম দিন পর্যন্ত সালামি চলে। 7ম দিন আগে যখন অনেক হচ্ছে কি আরো ছোট ছিলাম, যখন নাটকের কাজ করতাম, তখন তো জোর জবরদস্তি করে হচ্ছে গিয়ে নিতাম। তুমি কি সালামি পেয়েছো? না, পাইনি। পাইছো তুমি? ও তোমাকে তুমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবো ইনবক্সে দিয়ে দিই। না না, আমরা বাকিতে বিশ্বাসী না। আমরা 3 নারী শোটা শেষ করে বা ব্রেকে সালাম করে আমাদের সালামিটা নিয়ে নগদে একদম। আচ্ছা ঠিক আছে, শোটা শেষ যদি নগদ না থাকে তাহলে তো শোয়ের পরে পেমেন্ট আছে, সো পেমেন্ট থেকে আমাদেরকে ভাগ করে দিয়ে দিলে হয়ে যাবে। না, বিকাশে ওকে, পুরো বিকাশে ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে, প্রাণাপের ব্র্যান্ডিং। না, বিকাশ আমাদের আছে তো, ও আমাদের পেমেন্ট পার্টনার কাজ। হ্যাঁ, সকাল কিভাবে শুরু হয় ঈদের দিন? এটা খুব ডিফিকাল্ট আসলে। এইবার ঈদটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রত্যেক বছর আমার তো প্রথম ঈদে সিনেমা রিলিজ, এর আগে তো আর হয়নি। তো দেন সকালের প্রাথমিকতা যা যা একজন বাঙালি মুসলমান করে তাই করে দুপুরের দিকে আসলে দুপুরের পরে বেরিয়ে পড়া, হলে যাওয়া, আর লোকেদের প্রতিক্রিয়া শোনা। তো ভালোই কেটেছে, মানে ইটস ফাইন, ভেরি অন্যরকম এক্সপেরিয়েন্স আসলে। আচ্ছা, এবার ঈদটা কেমন ছিল ইশিকা? অন্যরকম, মানে প্রতিবার হয় যে ঈদ যেমন হয় সকালে ঘুম থেকে ওঠা বা কিছু করা, বাট এবার যেহেতু কাজল রেখা রিলিজ হয়েছে আর গান আছে, এই চলচ্চিত্রে বেশ কিছু কয়েকটা গান গেয়েছি আমি, তো সবার ফোন দিয়ে বলা যে হ্যাঁ গানগুলো খুব ভালো হয়েছে, সবার খুব ভালো ফিডব্যাক পাওয়া, সবাই খুব প্রশংসা করছে, তো একটু অন্যরকম প্রত্যেকবার ঈদের। এবার মানে বেশি প্রেমের প্রস্তাব আসেনি গান শোনার পরে? এই জিনিসটা কেউ করে না, আমাকে কেন জানি, আমি খুব চাই কেউ একটু করে না। এটা আপনার বিশ্বাস হচ্ছে? কেউ করে না, কেউ প্রেমের প্রস্তাব দেয় না? না, ও যা বলবে তার বিশ্বাস কেন করবো না আমি? মানে আপনার বিশ্বাস হয়েছে যে তাকে কেউ প্রেমের প্রস্তাব দেয় না? না না, একদমই না, এটা আমার বিশ্বাস হয়। আমারও বিশ্বাস হয় না। আমি নিজে ওর এত ভক্ত, মানে গানের এই যে তখনও বলছিলাম যে ওই 2 লাইন শুনলে আমার এত কান্না পায়। এক্স্যাক্টলি, আমি কেঁদেছি সিনেমা হলে বসে, ওই দৃশ্য এবং ওই গান এবং ওই 2 লাইন। এবং আমি আজকে আবার নতুন করে হচ্ছে কি ওকে দেখছি যে আমাদের দুলান আমরা শুনে ফেলি, কি সুন্দর, মানে এত আহ্লাদ করে গলা, আমাদেরই এত প্রেম, সেখানে বিশ্বাস হয় যে ছেলেদের। আমি বিশ্বাস করছি না। গানটি গাওয়ার আগে বলি, গানটি শুধু আমি একা গাইনি, গানটি আরেকজন গেয়েছে আমার সাথে, অন্তরা মণ্ডল, আমি আর আপু গেয়েছি। আর হচ্ছে গানটি তো ইমন চৌধুরী ভাই অসাধারণ সঙ্গীত আয়োজন করেছে। আর গানটা আরও বেশি সুন্দর লেগেছে যদি ভাইয়া এভাবে ভিজুয়াল না বলতো, জিনিসটা এরকম, জিনিসটা ওরকম, এইভাবে করো। ভাই ব্রিফিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, গানটাকে এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। তো হ্যাঁ, বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে মনের পাখি, অহরুণ ও জংলাহে কইনা রইল যে একাকি। বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে মনের পাখি, অহরুণ ও জংলাহে কইনা
বাপের ভাঙ্গে হিয়া কন্যার ভাঙে বুক, বাপের ভাঙ্গে হিয়া কন্যার ভাঙে বুক, যাইবার কাল এহে না দেখিল কেউ কারো, যাইবার কাল এহে না দেখিল কেউ কারো, বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে পশু পাখি, অহরণ ও জংলায় কন্যা রইল যে একাকী, অহরণ ও জংলায় কন্যা রইল যে একাকী। অনবদ্য, এক কথা অনবদ্য, মানে আমার পুরো গুসবাম হচ্ছিল। মানে এত চমৎকার গান, ভাবা যায় না। প্রত্যেকটি গানই অসাধারণ। 24টি গান আছে বোধহয় এই সিনেমাতে, এবং এতগুলো গান মিলে এত কিছু করা আসলে অন্যরকম একটা গান, অনেক সুন্দর, সবগুলো গান ভীষণ সুন্দর, এটা বলতেই হবে। আমি ছোটবেলার ঈদের গল্পে যাব। ছোটবেলার ঈদ বড়বেলার ঈদের মধ্যে একটা বিস্তর ফারাক, কতটা মিস করেন এখন? এখন এই সময় এসে আসলে ভীষণ রকমই মিস করি ছোটবেলাটা। আর সবচেয়ে বড় কথা, যে কোনো ফেস্টিভ্যাল, যে কোনো কিছুতে আসলে মানে পরিবার, এখন হয়তো আমরা অনেক পরিবার পেয়েছি, এখন কাজল রেখা একটা পরিবার, আমার প্রাচ্যনাথ একটা পরিবার, কিন্তু আসলে হয় না যে একদম নিজের একটা পরিবার। তো ছোট থেকে আমরা তো বাবা মা ভাই বোন একসাথে অনেকে মিলে আসলে ঈদের সময় ছিলাম, তো সেটা এখন ভয়ঙ্কর রকম আসলে খারাপ লাগে। আর আমি 2 বছর হলো আমার মাকেও হারিয়েছি, আরো অনেক আগে বাবা চলে গেছেন। তো যেটা হয় যে অনেক দূরে থাকলেও, বাড়িতে না যাওয়া হলেও হতো যে ঈদের মানে পরপরই হচ্ছে যে মার সাথে ফোনে কথা হতো যে কি করছি, খেলাম কিনা, কি করছি, বা মা কি করছে, এবং দিনের মধ্যে 4বার 5বার কথা হতো। তো সেই জিনিসগুলো এখন আসলে মিস করি। ভাই বোনেরা সবাই আসলে আলাদা আলাদা, আমাদের কাজ থাকে, দেখা গেল যে ঈদের দিন হয়তো আমরা অনেক রকম সময় কাটাই, ব্যস্ততা বা নিজেদের একরকম নাগরিক জীবন, কিন্তু ছোটবেলার আসলে নির্মল যে একটা আনন্দটা ছিল বা শান্তিটা ছিল, সেটা কিন্তু খুঁজে পাই না এখন। আমি ঢাকাতেও দেখি যে আমার ছেলে আছে, ওকে নিয়েও আমি হয়তো বের হলে, ঢাকায় বাইরে গেলে দেখি যে মানে বাচ্চারা আসলে ওই তো রিক্সা ঘুরছে বা একটা জায়গায় বসছে, বা একটা প্রাণহীন ব্যাপার না, প্রাণ মানে নেই কেন জানি। কোথায় জানি একটা আসলে সেই প্রাণটা নেই। হয়তো বা এটা আমরা নিজেরা ভীষণ রকম ভাবে প্রাণবন্ত একটা সময় কাটিয়েছি বলে সবসময় আমরা হয়তো কম্পেয়ার মানে এসে যায় যে এখনকার এই সময়টা কিরকম বা ছোটবেলাটা কিরকম। তো আমরা তো আসলে খুবই নিরিবিলি ছোট ছোট জায়গায় বড় হয়েছি, ছোট শহরে থেকেছি, তো সেই ঈদের আসলে আনন্দটা অন্যরকম। এবং মানে আমার সবসময়ই ঈদের দিন আসলে খুব একটা সময় মন খারাপ হয়, এবং আমার চারপাশে মনে ওই শব্দ, ওই হাসি, কথা, এগুলো সব আসলে ঘুরে ফিরে আসতে থাকে যে মানে কোথায় যেন কি একটা নেই, মানে একটা অপূর্ণতা রয়ে গেছে। ভাইয়া, কতটা অপূর্ণ মনে হয় এখন সেই ছোটবেলার ঈদকে? বড়বেলার ঈদ তো আরামই লাগে না, ছোটবেলার ঈদই খুবই ইন্টারেস্টিং। যেমন আমার ছোটবেলার ঈদটা তো আমরা যখন গ্রামে ছিলাম, তো ঈদিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ। আর ঈদের পরে আরেকটা গুরুত্বপূর্ণ ছিল যে ওই দিন আমরা পয়সা খেলতে পারতাম। একটা খুবই জটিল ধরনের জায়গায় একটা আদুলি, ওই সময়কার আদুলি ছিল, মানে আদুলি হচ্ছে যে 50 পয়সা, আচ্ছা, আর 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, হ্যাঁ এইটাই তো। তো একটা পয়সা ছোড়া হইতো, ঠিক আছে, ছোড়ার পরে দেন ওই পয়সার 4 আঙ্গুলের কাছাকাছি যদি আমি ওইটা রাখতে পারি, তাহলে ওই পয়সাটা আমার। ওয়াও, ঠিক আছে। তো এটা এরকম বাঁশঝাড় ছিল না, বাঁশঝাড়ের তো এটা খুবই এরকম বাঁশ কাটা, এখানে কি নানা রকম ক্যারিকেচার, ওই জায়গায় খেলা হতো নির্দিষ্ট দূরত্বে। তো ওখানে পয়সা মারা হতো, মারার পরে এখন আমি ওর 4 আঙ্গুলের কাছাকাছি যদি ফেলতে পারি, ওই পয়সা আমার, যদি না পারি তাহলে যে পয়সা মারলাম ওইটা ওর। এইটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা ছিল ওই সময় আর কি। হ্যাঁ, আর আমি খুব ভালো পারতাম এটা। দেন ঈদের জন্য ওয়েট করতাম যে ওইটা
কখন আমি আসলে অনেক আয় করব। তো আজকে আপনি পয়সা ফেলবেন, আমরা গিয়ে টোকাই নিয়ে আসবো। আমরা আর বলবো না যে আমরা দেখি কাছাকাছি মারতে পারি কিনা, মারলে পুরোটা আমাদের। সাথে গিয়ে দিয়ে না না, এটা ট্রু। আমি চাট করে ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি এবং ব্রেকের পরে কিন্তু কিছু গেমস রয়েছে এবং আমার মনে হয় যে সেটা আপনাদের খুব ভালো লাগবে। ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন প্রাণ আপ স্টার টক। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম করছি প্রাণ আপ স্টার টকের। সঙ্গে রয়েছে মৌ, আমার সঙ্গে আছেন গিয়াসউদ্দিন সেলিম, আছেন শাহানা সুমি এবং সেই সাথে হুমায়রা ইশিকা। আমি কিন্তু নামের আগে আর কোনো বিশেষণ দেইনি, কিন্তু এবার আপনাদের জন্য রয়েছে গেম। এখন আমি কি উপর 10, 20, 30 গুনে নিব যে কে আগে গেমটা শুরু করবে? না, ও বড় 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 দিয়ে শুরু। আমি নারীদের দলে আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটা হচ্ছে পর্দায় চোখ রাখতে হবে। সময় হচ্ছে পার ছবির জন্য 20 সেকেন্ডস করে। সো বলতে হবে চোখটা দেখার পর যেটা আসলে কে, কার চোখ দেখছি আমরা। সো আর ইউ রেডি? কিভাবে দেখবো এটা? ওকে, 20 সেকেন্ডস মাত্র সময়। বলতে হবে যে এই চোখের যিনি অধিকারিণী সেই নারী আসলে কে, কোন নায়িকা। আমি নায়িকা এটা কিন্তু বলে দিলাম, ক্লু পেয়ে গেছে। নায়িকা কিন্তু বলে ফেলেছি। সময় নেই। 9, 8, 7, 6, না চিনতে পারছি না। 5, 4, পরিচিত লাগছে। 3, 2, 1 and time's up. ও চিত্রনায়িকা ববি। হ্যাঁ। সো এবার পরের ছবি। চিনলাম না ভাই। চোখ দেখে বলা কঠিন। এর পরের ছবি। আমরা একদম ফেড। এই চোখ না চিনলে আজকে সই করব না। এটা আমি পারবো, আমি পারবো। ওকে, এক্স্যাক্টলি, এটা আমরা সবাই পারি। এটা আমরা সবাই পারি। না, আমি পরিমণির সাথে কাজ করছি, কমন করেছে। দেখবে চোখ চিনি পরিমণি। এটা পরিমণি। দেখি তাহলে ঠিক আছে কিনা, ঠিক বললো কিনা। এটা আমরাও সবাই একমত, কারণ এই চোখ না চেনার কথাই না। ওকে, নেক্সট। খুবই কমন, এটা সবাই আমরা জানি। দেখেন, এটা আপনার অবশ্যই কোনো এমন পছন্দের নায়িকা, আপনার স্বপ্নের নায়িকাও হতে পারে। হ্যাঁ, তাকে সবাই আমরা খুব পছন্দ করি, ভীষণ ভালোবাসি। আমি পারবো। জয়ালো তো? আমিও পারি। আমিও পারি। আমিও পারি। ববিতা। হ্যাঁ, আমিও পেরেছিলাম। সেটা আমার নাকফুল দেখে আর চশমা দেখে আমি চিনি। চশমার এইটুকু দেখে আমি। ওকে, নেক্সট। এবার বলেন না, এটা পারার কথা। এই চিনেন? তাহলে কে? শরীফুল রাজ। ঋত্বিক রোশন মনে হচ্ছে না নাকি? না, শরীফুল রাজি। আমার কাজ হচ্ছে আপনাকে কনফিউজড করা। না, আমার তো মনে হচ্ছে ঋত্বিক রোশন। না, রাজ কি মনে রাজি লাগছে। এই যে রাজ। ওকে, 10 পয়েন্টস হয়ে গেল। ওকে, নেক্সট পিকচার। আমি হেরে গেলাম। খুবই কমন। এই কবরী আপা। একদম, আমরা দেখে ফেলি ছবিটা আগে, একদম মানে 22 সেকেন্ডস এর মধ্যে বলে দিয়েছে ছবি দেখে। হ্যাঁ, ওনার সেজে কেন এলো না, কিছু ভালো লাগে না, রংবাজের ওই গান, মানে আমরা ছোটবেলায় 8, 9 পড়ি, অদ্ভুত, মানে এত সুন্দর। এই শেষেরটা আমরা একটু সহজ করে দিয়েছিলাম, কারণ এটা আমরা সবাই পারবো। এই চোখ দেখে। মিষ্টি মেয়ে, কবরী আপা, অনেক শ্রদ্ধা তার প্রতি, যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। আর ববিকে চিনি না। হ্যাঁ, দুই ববিতা এবং ববিতা ম্যাম এবং ববি, মানে হ্যাঁ, এটা একটা মিল আছে। ওকে, এরপরে আপনি আসলে ববির সাথে কাজ করে নিয়ে তারপরে ওকে আবার কুইজ দিও, তখন চিনবো। ওকে, ডান। এবার এই দুজনের মধ্যে কে খেলবে আপনি ঠিক করে দিন। তাইলে সুমি খেলবে, ও ছোটটা সবার পরে খেলবে। ঠিক আছে, এবার সুমি আপুর বালা। ওকে, আমরা পারবো না। লেটস হ্যাভ আ লুক, আমরা পর্দায় চোখ রাখবো। আগেরগুলো কমন পড়লো, এটা তো। ওকে, না বলা যাবে না, নো সাইড টক, নো পার্শিয়ালিটি, কিচ্ছু বলা যাবে না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. I know. নিশা সওদাগর। আমি ভুল করছি। নিশা সওদাগর, সরি। ওকে, সো নেক্সট। দেখছো, আমি বলছি না আমি পারবো না। আমি ভাবছি যে আপনি পারবেন না। মানুষের চোখের দিকে তাকাও না কেন? আমি চোখ। ওকে, নেক্সট চলো। সেই স্বপ্নজালের সময় দেখা হলো মিশা ভাইয়ের সাথে। কি এটা খুবই ইজি, এটা সবাই পারবে। কি? হ্যাঁ,
আমি কিউ দিয়ে দিব নাকি মানে হ্যাঁ, clue দাও না দিব? দাও না তুমি কোনো আমার clue clue দিব? দাও না, দাও না, দাও না, হ্যাঁ। clue দাও। মানে এইটা হচ্ছে খুবই পিচ্চি ছিল সে, তখনই ন্যাশনাল ও অ্যাওয়ার্ড আচ্ছা পেয়েছিল। আচ্ছা আচ্ছা দেখি দিঘি ভালো হয়েছে, ওটা পারছি, তাহলে আমি পারছি কিন্তু। আচ্ছা ওকে, আমার টিচারকে মার্ক Okay, দিলাম okay, 5 okay, মার্কস। পারছি কিন্তু, ওকে নাহলে ওকে ওকে ডান, এবার নাহলে next। কিন্তু শূন্য হয়ে যাবে ঘটনাটা। ও খুবই কমন, চমচম, একদম এটা না পারার কোনো কারণই নেই। হ্যাঁ, আমার নাটকে ওর হাজবেন্ড ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা সময় তো আপনার আমরা তো তার যেখানে- হাজবেন্ড ছিল, ওর তো husband হাজবেন্ডকে তো চিনতে ভুল চিনবে। করার কোনো এবং- কারণই নাই। ওইটা আমাদের হ্যাভি হ্যাঁ। জনপ্রিয় ছিল ওই নাটকটা। আচ্ছা, হচ্ছে দোকানির আমার বউ মানিক বন্দ্যোপাধ্যায়। ও আচ্ছা, দোকানি বউটা। হ্যাঁ, দোকানির Okay, বউতে চঞ্চল আমার আর- চৌধুরী। আমার আর চঞ্চল ভাইয়ের ওই ক্যারেক্টার সবাই অনেক পছন্দ করেছিল, তাহলে আমি তো Next. অনেকগুলোই পেরেছি। এ অনেক দুটো হয়েছে, কই দুটা না তিনটা। তিনটা, এটা খুব খুব তিনটা, পরিচিত, তিনটা। খুব কমন, তিনটা, কিন্তু এটা কে? আল্লাহ। খুবই কমন আম, চিত্রনায়িকা, খুবই আলোচিত, সমালোচিত, আলোচিত সুপারস্টারের সমালোচিত। ওয়াইফ। অপু বিশ্বাস। বুবলি। কাছাকাছি গিয়েছিলেন। তাহলে আরেকটা অপু বিশ্বাস, অপু বিশ্বাস, exactly! yeah! সঠিক হয়েছে, ভুল বলেছে সে, বুবলি বলেছে। আমাকে কনফিউজ করে দিচ্ছিল। আমি কিন্তু একটা যোগ্য স্টুডেন্টের মতো কাজ করেছি, কতগুলো ক্লু বলেছি, কতগুলো যাক, clue। যাক, না, যাক, তাহলে একটা মিসিং ছিল, আমিও না ফার্স্টে বুবলি ভেবেছিলাম। কিন্তু আমার কাছে মানে So, হ্যাঁ। ওরা আমরা তিনজন কারণ free। বুবলির চোখগুলো আরেকটু না, যেটা হয়েছে যে আমি এটা ভুল বলেছি যে ছিল না, এখনো তারা একসঙ্গেই আছে। তাই যাই নাকি? হোক, হ্যাঁ, ওকে, লাস্ট। ওটা 1 মিনিটেই পারলাম, সেটা বাদ দিয়ে দিলা তোমরা। এটা বাহ। ডলি আম্মা। হ্যাঁ, এই মানে মায়ের মুখ ভোলা কঠিন। মায়ের মুখ আমরা সবাই মনে রাখি, কারণ ঈদের দিন সকালবেলা মায়ের হাতের খাবার না খেলে আমাদের আসলে ভালো লাগে না। আমি জানি না যে ডলিমা হ্যাঁ, আর সবাইকে ডলিমার সাথে যেটা হয়েছে যে মানে এখন তো তার সাথে আমার কাজ থাকলে মানে আমার মায়ের যেটা আমি মিস করি, ডলিমা ঠিক আমি শুটিং সেট থেকে বের হওয়ার পরে একটা ফোন করবে আমি জানি, এবং ওইভাবে মানে ভালো মন্দ কিছু না, বলবে যে পৌঁছেছিস, আমি বলবো হ্যাঁ আসছি বাসায়, এইটুকু সে করে। এবং সেটা লাস্ট 1 বছর ধরে হয়তো মা হারা আমি বা কিছু একটা বেশি ডলিমা জানে আমার সাথে, তো ও এই কাজটা আরো বেশি করে। সে রাত 12টা হোক 1টা হোক সে ফোন করবে, এবং ফোন করে শুধু ওইটুকু শুনবে, পৌঁছেছিস? আমরা হ্যাঁ পৌঁছাইছি, শেষ। ওকে, এবার আরেকটা ছবি আমরা আপনার ক্ষেত্রে দিচ্ছি। সেলিম ভাইয়ের থেকে পয়েন্টে আমি একটু এগিয়ে আছি। এগিয়ে অনেক এগিয়ে। ওকে, গো। যাক যাক যাক, আল্লাহ এই, পারার কথা, জনপ্রিয় একজন এটা আমি পারবো, চিত্রনায়িকা, আমার ধারণা সেলিম ভাই পারবে। আমি পারবো। হ্যাঁ, খুবই মানে একদম সম্প্রতি অনেক আলোচনায় ছিল একটা টপিক নিয়ে। আমি টপিকটা পারবো। আমি না বলি তাহলে অনেক কিছু বলে দেওয়া হয়ে যাবে। ট্রাক মার্কা। ওকে, দেখে নেই। আল্লাহ, এটা পারলাম না কেন? এই মাহিয়া ট্রাক মার্কা মাহি। বলতে তাও বলো না। ট্রাক মার্কা বলার পরও পারি না, ইয়া আল্লাহ। ওকে, তারপরে অনেক অনেক এগিয়ে আছেন, কারণ আপনি 4টা সঠিক উত্তর দিয়েছেন, একটা পারি। একটা পারেননি। এবার আমি চলে যাব ইশিকার কাছে। চোখ যে মনের কথা বলে, এটা আমি পারবো। বলবো আচ্ছা, না। ইনি কি উনি যিনি ইনি কি হচ্ছে উনি? নেটওয়ার্কের বাইরে একটা হচ্ছে আমি কেন network- বলে আমি দিব? নাম মনে পড়ছে না। তিনি তো আমার তিনি শিক্ষক আমেরিকা থাকেন। ছিলেন। উনি ঢাকায় আসছেন কাউন্টডাউন, সিনেমা 4 3 2 1 and time's up. কাজী মারুফ আমি বলি না, বস ঢাকা আসছে ফিল্মের প্রমোশনের জন্য। তাও পারবো। ওকে, নেক্সট গো। এইটা তো মানে মান্না আমরা টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব বলে যে দিয়েছি। হ্যাঁ, তুমি মান্নার দেখা কোনো সিনেমার নাম বলতে পারবে? মানে মান্না অভিনীত, চিত্রনায়ক মান্না অভিনীত। সিনেমার নাম খুব সহজ মনে পড়তে গেলে আম্মা জান। আম্মা জান, পর্দায় চোখ এছাড়া আর রাখি। কিছু মনে এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। শোভন চেয়ারে করে কোথায় যেন যাচ্ছিলেন তিনি হয়তো ট্রেনে। ওকে, যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো থাকুন, অনেক শ্রদ্ধা। পরের ছবিটা দেখে নিব। ওয়াও, আমি জানি না, আমি তো আগে বলে দেওয়া যাবে না। মৌসুমী। টাইম কভার করা পর্যন্ত মৌসুমী, ওয়েট করতে হবে। তাই কনফার্ম তুমি? কনফার্ম না Sure. ওনার চোখ না না আসলে শিওর। শিওর। তার নামের সাথে কিন্তু মানে যে নামটা আপনি বলেছেন সেই নামের একটা তাকে একটা টাইটেল আছে তার। সেই নামটা কি? চিত্রনায়িকা মৌসুমী। না, প্রিয়দর্শনী। প্রিয়দর্শিনী মৌসুমী। হুম। প্রিয়দর্শিনী বলা হয়। আচ্ছা, ওকে, নো প্রবলেম। দুটো সঠিক উত্তর আছে, দুটো একটা পারছে, ভুল। অনেক দুটো পারছে। ওকে, নেক্সট দেখা যাক। আহা, এটা বুবলি। হ্যাঁ
বুবলি শিওর? শিওর। এখনো সময় আছে 15 সেকেন্ডস। না না না, বুঝলি না। হ্যাঁ শিওর? হ্যাঁ। এখনো কিন্তু চাইলে কিন্তু চেঞ্জ করা যেতে পারে। এটা দিব্যা ভারতীর মতো দেখো। বলো বলো দিব্যা ভারতী কিন্তু না, না, বলছে ভাইয়া। বুবলি। হ্যাঁ দিব্যা ভারতী। দিব্যা ভারতী। না না না, না না দেখো বুঝো। গিয়াসউদ্দিন সেলিম স্যার বলছে দিব্যা ভারতী। ও কংগ্রাচুলেশনস। ওকে, আমরা পরের ছবিটা দেখে দিব। ও এমজি, এটা পারার কথা যদি তুমি অনেক বাংলা সিনেমা দেখে থাকো। আমি পারবো না। ওইটা কুমফু টুফু করে বোধহয়, তাই না? সময় দিচ্ছি 8 কুমফু, 7 ক্যারাটি, 6 ঠিক আছে। 5 4 ওর ভাই, 3 ওনার ভাইও বোধহয় 2 বড় হিরো। 1 and time's up. এই। রুবেল তাহলে তো ঠিকই বলছো। ঠিকই বলেছে ভাইয়া, বুঝতে হবে। বাট তাহলে পয়েন্ট হচ্ছে মানে তিনটি তিনটা। সঠিক উত্তর দেওয়াতে 15 পয়েন্টস। তার মানে আমার টিচার আজকে ও জয়। উইন। আমি তুমি ড্র। হ্যাঁ, Draw draw, করেছো ওরা draw। 15-15 এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার যে এরা দুজন ড্র হবে, কারণ আমি শুনেছিলাম যে আজকে গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে তার ছেলে আসছেন। তারপর আমি শুনলাম যে সে মেয়ে নিয়ে এসেছেন, ছেলেকে আনেননি। ছেলে কালকে কোনো একটা কিছু খেলতে গিয়ে মুখের মধ্যে না, ও আঘাত থিয়েটার পেয়েছে। করে তো ওখানে অ্যাক্সিডেন্ট করছে। ছেলেরা কি বাবার মতো হয়েছে? না, ছেলে ছেলের মতো, বাবা বাবার মতো। ছেলে কিভাবে বাবার মতো হয়? কোনটা কঠিন কাজ, এই সেটে বসে আর্টিস্ট ম্যানেজমেন্টে সময় দেয়া নাকি বউকে ম্যানেজ করা? দুটো দুরকম, দুটোই কঠিন। বউ না, ফ্যামিলি ম্যানেজ করা আসলে। হ্যাঁ, বউ তো একা না, বাচ্চারাও আছে, 2 বাচ্চা, বউ, তো সব মিলায় ওইটার এক ধরনের ম্যানেজমেন্ট আর শুটিং এর এক ধরনের ম্যানেজমেন্ট। Right. এখন ভুল করে শুটিং এর ম্যানেজমেন্ট যদি বাসায় করি তাহলে খুব ভুল হয়ে যাবে, আর বাসার ম্যানেজমেন্ট যদি শুটিং এ করি তাহলে ভুল হয়ে যাবে। একদমই দুটোই তাই। কঠিন। সুমিয়াপুর বেলায় ব্যাপারটা কেমন, মানে সব কি নিজেকে করতে হয় নাকি? হ্যাঁ, বাসার কাজ মানে বাচ্চা দেখা বা বাসা যে ম্যানেজ করার যে বিষয়টা অনেক বেশি আসলে আমাকেই করতে হয়। আহা, তুমি কি ভাবছো, তোমার কোনো প্ল্যানিং আছে তুমি কাকে বিয়ে করবে না রিলেশন করছো, প্রেম করো কারোর সাথে? সে এমন ভাবে বলছে, আমি জানি যে তুমি পাবলিকলি কিছুই বলবা না, বাট উই নো, আমরা তিনজনই জানি যে আছে। এরকম বলো না, মানে সবাই ভাববে যে আসলেই আছে। আমি মনে হয় এরকম তাহলে বাকি করছি। যারা নক করতে চায় নক করবে। আর নকি কেউ তো নকই করে না, এটাই তো কষ্ট। আর তুমি আমার কাছে বলে ফেলো যে তোমার কিরকম ছেলে পছন্দ, তাহলে আমি একটা এই বিজয় টিভির মাধ্যমে একটা পাবলিসিটি করে দিব, দেখবা যে ছেলেরা। আচ্ছা, তোমাকে নেক্সট শোতে এসে বলবো, আমি একটু ভাবতে হবে, আমি ভাবি না। ওকে, সো ও বলেছে যে ব্রেকে ভাববে, ভেবে তারপর আমাকে বলবে। সো আমি দ্রুত ব্রেক থেকে ফিরে আসছি। দর্শক, সময় হচ্ছে আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর। আপনারা দেখছেন প্রাণাপ স্টার টক, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রাণাপ স্টার টকের সঙ্গে রয়েছি মৌ, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, রয়েছেন অভিনয় শিল্পী শাহানা সুমি, এবং সেই সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী হুমায়রা ইশিকা। এবার র্যাপিড ফায়ার, এবার ইশিকা ঠিক করবে যে আমি কাকে দিয়ে শুরু করব। বিকজ লাস্ট রাউন্ডে সে ফার্স্ট হয়েছে। ওকে, হ্যাঁ, এটা কিন্তু একটা পয়েন্ট। সুমি আপু, এই জন্মে আপনার অনেকগুলো পরিচয়, কিন্তু পরের জন্মে কোন পরিচয় আপনি পরিচিতি পেতে চান? মানুষ, আবারও মানুষ। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনাকে কেউ চিনছে না, নিজেকে প্রমাণ করতে কি করবেন? প্রমাণ করতে সুখ পাখির সন্ধান করব, বলবো যে একটা সুখ পাখি নিয়ে আসো, সুখ পাখি আমার সব গল্প বলবে। আপনার যেই সংগঠন প্রাচ্যনাট, যে নাট্যদলের সঙ্গে আপনি জড়িত আছেন, যখন অনেক ভালোবাসার মুহূর্ত কাটে বা মঞ্চে যখন একসঙ্গে আপনারা মিট করেন, তখন বন্ধুদেরকে বিশেষ কোনো নামে ডাকেন কিনা? ডাকলে সেটা কি নাম? বন্ধুদের মধ্যে শতাব্দী আছে, ওকে সতু বলি। আর কি বলেন? সতু। আরেকজন আছে, ও অবশ্য আমার বন্ধু না, অনেক জুনিয়র, ফুয়াদ বলে একজন আছে, সে আমাদের আমার এলাকার বড় ভাই। হ্যাঁ, মিউজিক করে এবং খুবই ভালো ভায়োলিন বাজায়। তো ওর সাথে আমি যখন কোনো নাটকের ডিরেকশনে কাজ করি বা অন্য কাজ করি, তো ও মূলত মিউজিকের অ্যারেঞ্জমেন্টটা ওই করে, ও বাজায়। তো ওকে একটা বিশেষ নামে আমি ডাকি ফুদু। তো এই এবং অনেকেই এখন এই নামে ওকে হচ্ছে গিয়ে ডাকে। ফুয়াদকে ডাকি ফুদু। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে নিজেকে কখনো কি কিছু বলেন নাকি বলা হয় না? প্রতিদিন না, বা একদম সকালে ঘুম থেকে উঠে না, কিন্তু মাঝে মাঝে আসলে আমি নিজের সাথে কথা বলি আয়নায় তাকিয়ে। সেটা হচ্ছে যে মানে
মাঝে মাঝে এটা আমার খুব হয়, আমি বলি যে মানে কি আজকে দিন কি অবস্থা, কেমন যাবে দিন, ভালো মনে হয় না, এরকম মানে মাঝে মাঝে আমার ছেলে হচ্ছে গিয়ে শুনলে টুনলে এরকম বলে যে মা তুমি তো একা একা কথা বলছো। এবং এটা শুধু সকালে না, মাঝে সাঝে আমি এরকম করি। কখনো রেগে গিয়ে কাউকে চড় মেরেছেন? রেগে গিয়ে খুব রেগে গিয়ে হ্যাঁ, মানে একবারই আমি এটা করেছি এবং সেটা করার পর ভয়ও পেয়েছিলাম। সেটা অনেক আগে আমি যখন ইউনিভার্সিটিতে আসলে তখন ফার্মগেট, ওখানে ফার্মগেটের ওই জায়গায় নাখালপাড়ে আমার বোনরা থাকতো। তো আমি আমার বোনের বাসা থেকে যাচ্ছিলাম ইউনিভার্সিটি যাব, তো তখন ফার্মগেটে এসে ওই যে ভলভো বলে একটা বাস ছিল, তো ওই আমি এমনিতেই বাসে কখনো চড়তাম না, কিন্তু ভলভো বাস আর আমাদের ইউনিভার্সিটির বাসে চড়তাম। তো ভলভো বাসটা আমার খুব ভালো লাগতো, কারণ ওইটা থামানোর সময় খুব ঠিকঠাক থামতো, তো আমি শাহবাগে নামতে পারতাম। তো ভলভো বাসে যখন উঠবো, উঠার আগে আমি হেঁটে যাচ্ছিলাম নাখালপাড়ার ওই গলিটা দিয়ে বের হয়ে বাস স্ট্যান্ডের ওখানে, তো অন্য পাশ থেকে একটা লোক, মানে আমি যতই আসলে এপাশে সরছিলাম সে ওই পাশে যাচ্ছে, মানে বুঝছিলাম যে ইন্টেনশনালি সে, এবং একটা সময় আমি এদিক ওদিক করে 3বার এবার দেখলাম যে সে অনেক জোরে আসলে আমার গায়ে একদম ধাক্কা দিয়ে আমার গায়ে একদম অনেক জোরে এভাবে হাত দিয়ে গেছে। তো আমি নিমেষে হচ্ছে ঘুরে একদম ঠাস ঠাস করে তাকে চড় মেরেছি, এবং আমি পরে দেখলাম যে আমার হাতটা জ্বলছে, হাত ব্যথা করছে। তারপর আমার মনে হলো যে যদি লোকটার সাথে আবার কেউ থাকে, তাড়াতাড়ি করে তখন ওই ভলভো বাস ছিল, বাসে উঠে গেলাম এবং আমি অনেকক্ষণ কাঁপছিলাম, এবং ওই জীবনে একবারে আমি হচ্ছে গিয়ে চড় মেরেছি। এছাড়া আমি আর কাউকে কখনো কোথাও মানে আমি মানে পারি না এটা আসলে। যদি এমন হয় যে রাত 3টায় বিপদে পড়লেন, তখন কাকে ফোন করবেন প্রথমে? সেলিম ভাই। সেলিম ভাই, এই প্রশ্ন কিন্তু আপনার জন্যও থাকবে। ওকে, যদি কোনো পছন্দের সিনেমার রিমেক হয়, তাহলে সেই সিনেমায় বর্তমান সময়ের কোন নায়কের সাথে আপনি অভিনয় করতে চাইবেন? চঞ্চল ভাইয়ের সাথে কাজ করতে চাইবো আবার। ওকে, তার স্বামী তো বলতে পারেনি এখনো। ওকে, এবার আমি কয়েকজন নায়কের নাম বলবো বাংলাদেশের, এবং তাদের পাশে একটা করে ছোট্ট বিশেষণ বলতে হবে। প্রথমেই জায়েদ খান, কি বিশেষণ দেবেন? ভাইরাল। ওমর সানি, বুঝে শুনে চলা লোক। অনন্ত জলিল, সবকিছু কি অসম্ভব করে, অসম্ভবকে সম্ভব করা যায় না, সবকিছু কি অসম্ভব করে। ওকে, রোশন, গুড লুকিং। ওকে, আরিফিন শুভ, বুদ্ধিদীপ্ত। এবার নায়িকাদের প্রসঙ্গে যাব। চিত্রনায়িকা মৌসুমী, খুবই মিষ্টি দেখতে। শবনম বুবলি, স্মার্ট। পরিমণি, মেধাবী অভিনয় শিল্পী। নিজের 3টা বদ অভ্যাস বলতে হবে এবং 3টি ভালো গুণের কথাও বলতে হবে। ভালো গুণটাই, দোষটা পরে বলি না। ভালো গুণটার মধ্যে 1 নাম্বার, আমি আমার নিজেকে যেটা দেখি যে আমি অনেক ধৈর্যশীল। দ্বিতীয় হচ্ছে আমি এখনো লার্নিং একটা প্রসেসের মধ্যে থাকি, সেটা ব্যক্তি জীবনেও অভিনয়ের জায়গাতেও, মানে যে কোনো কিছু আমার এখনো শিখতে ভালো লাগে। আর আরেকটা গুণ যদি, সেটা হচ্ছে যে পড়া, আমি প্রচুর পড়ি এখনো, মানে ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমার পড়া হয়। আর যদি গুণের জায়গায় বেগুনের কথা বলি তাহলে কি হবে? এবার হচ্ছে গুণের জায়গায় যে বেগুনগুলো আসলে, যেটা হচ্ছে যে মানে বদ অভ্যাস, এত কিছুর মধ্যেও না আমার একটু আবার অলসতা আছে। মানে অনেক কিছু থাকে না যে এই কাজটা করার জন্য আসলে ওই যে ডাইভ দেয়া বা মানে ঠিক আছে ঝাঁপিয়ে যে পড়লাম, এই ঝাঁপটা আমার কম, এটা একটু খারাপ, এবং এই সময় এসে এটা আমার রিয়েলাইজেশন যে এটা খারাপ। ওকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে কমিউনিকেশনে আমি খুব দুর্বল। এই ডিজিটাল বাংলাদেশের সময়ে এসে মানে কমিউনিকেশন রাখা বা আমাকে কমিউনিকেটিভ করে তোলার ক্ষেত্রে যে জিনিসগুলো, সেটা আমার আসলে খুব কম। হ্যাঁ, এটা ওকে, আমি মেনে নিলাম। এবারে পালা হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের। নির্মাতা না হলে কি হতেন? আমরা তো মিষ্টির দোকানদার হতাম আর কি। আপনার সাথে ভাবে সম্পর্কটা কেমন, টক ঝাল নাকি মিষ্টি? টক ঝাল মিষ্টি পুরোটা মিলেই। গিয়াসউদ্দিন সেলিম কখনো নায়িকাদের সাথে প্রেম করেছে? না, কখনোই না। না, কখনোই না। প্রেম করলে কোন নায়িকার সঙ্গে করতেন? কারণ কোনো নায়িকার সাথে প্রেম করবে। সিনিয়র যারা আছে, যাদেরকে দেখে মনে হয় তিনি আমার স্বপ্নের নায়িকা? না, আমার সুচন্দা আপা ছিলেন স্বপ্নের নায়িকা। ওটা হচ্ছে যে কুচবরণ কন্যা দেখতে গিয়ে, আমি তখন 7-8-এ পড়ি। ওকে, তো ওখানে জয়রান সাহেবের সিনেমা, তো
তো ও কুচবরণ কন্যারে তোর মেঘবরণ কেশ, ওটাতে উনি এরকম করে তাকাইছে, ওই বয়সেই আমার কলিজা ছিঁড়ে গেল। তাহলে কি প্রথম ক্রাশ আমি আপাকে বলতে পারি? সুচন্দা আপা। প্রথম কোন কাজটি নিজে দেখার পর মনে হয়েছিল যে হ্যাঁ আমি একজন নির্মাতা? সেটা আমার ধারণা এখনো মনে হয় নাই যে আসলে আরো আমার যে কাজটা এখনো করার দরকার ওইটা এখনো করা হয়নি আসলে। নায়ক নাকি নায়িকারা কারা বেশি ইনবক্সে আপনাকে টেক্সট করে? নায়িকারা করে। রিপ্লাই দেন সাথে সাথে নাকি? একদম, মানে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দেখলেই রিপ্লাই করি। অবকাশ যাপনের জন্য বলা হয় যে আপনি সিনেমা দেখার সুযোগ পাবেন, তাহলে নিজের কোন কাজটি দেখবেন? নিজের কোনো কাজ নিয়ে যাব না আমি আসলে, আরো আমার প্রিয় যে ফিল্ম মেকারগুলো আছে ওদের কাজ নিয়ে যাব। নিজের কাজ দেখতে একদম ভালো লাগে না। দু একজনের নাম জানতে পারি প্রিয় ফিল্ম মেকারদের? সত্যজিৎ রায় আমার প্রিয় ফিল্ম মেকার, ঋত্বিক ঘটক আমার প্রিয় ফিল্ম মেকার, জয়রিয়ান সাহেব আমার প্রিয় ফিল্ম মেকার। এই ধরনের ওনাদের ছবি টবি বেশ কয়েকটা নিয়ে যাব। ওকে, এবার তাহলে নায়িকাদের প্রসঙ্গে আসে, যেটা নিয়ে আপনি হাসলেন। প্রথমেই অপু বিশ্বাস, বিশেষণ দিতে হবে। এইটার খুবই কঠিন আমার জন্য দেয়া, যে ওনাকে আমি আসলে কি নামে ডেকে বলবো আসলে এটাই বুঝতেছি না। উনি গুড মাদার। ফারজানা মিলি? ও ভালো সংসারী। পরিমণি? ও গুড মাদার। দিঘি? দিঘি সম্ভাবনাময়ী। বিদ্যা সিনহা মিম? খুবই বুদ্ধিমতী। নুসরাত ফারিয়া? চটপটে। মিথিলা? সু অভিনেত্রী। মন্দিরা চক্রবর্তী? ডেডিকেটেড। এবার নায়কদের নাম। শাকিব খান? বাংলা সিনেমার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নায়ক। সিয়াম? সুদর্শন। শরীফুল রাজ? ও ডেডিকেটেড এবং ভার্সেটাইল অ্যাক্টর। অনন্ত জলিল? ওনার সম্পর্কে কোনো মন্তব্য করবো না। ওকে, সো এবার ইশিকার পালা। ইশিকা, প্রথম প্রেম করেছো কবে? করি তো নাই। প্রেমে পড়েছো তো নিশ্চয়ই, নাকি সেটাও পড়নি? তুমি প্রথম কবে সালামি দিয়েছো? আমি হচ্ছে লাস্ট ইয়ার থেকে আমার কাজিনদের দিয়েছি। ওকে, প্রথম সম্মান? প্রথম সম্মানী এটা হচ্ছে আমি চ্যানেল খুদে গানরাজে যখন ছিলাম, আমার গ্র্যান্ড ফিনালের পর যে অ্যামাউন্টটা আমি পেয়েছিলাম ওটা ফার্স্ট ছিল। ওকে, সেটা কত ছিল? 1 লাখ। এটা আমাদের এটা তো শুনে পুরস্কার পুরস্কার ছিল। যদি এমন হয় যে গান গাইয়ে কেউ সম্মানই দিল না, তখন তাকে কি করতে মনে চায়? আমার কিছুই করতে মনে চায় না আসলেই। হ্যাঁ, আমার মনে হয় তার কিছু মনে হোক। কোন শিল্পীর সঙ্গে কো সিঙ্গার হিসেবে গান গাইতে ইচ্ছে আছে বা ইচ্ছে করে? ইচ্ছে করে এরকম অনেকে আছে, একটা দুটো বলা যাবে না। দেশের বাইরে যদি জিজ্ঞেস করি? দেশের বাইরে যদি বলি তাহলে আমার হচ্ছে ঈদের পরেই কিন্তু আতিফ আসলাম আসছে কনসার্ট করতে। সে তো আমার অনেক পছন্দের একজন সিঙ্গার। জাস্ট আমি প্রে করছি আমার এক্সামের ভিতরে যেন না আসে প্লিজ, তাহলে আমি দেখতে পারবো না। আমার অরিজিৎ সিং এর গান খুব ভালো লাগে, এটা অনেস্টলি। নায়িকা হবে কখনো প্রস্তাব পেলে? না। কেন না? কারণ আমি অভিনয় শিখিনি কখনো। এই যে শিখিয়ে নেবে না, দরকার নেই। গানই গান। আচ্ছা, তাহলে গানই করো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আজকে সময় দেওয়ার জন্য। এবং আমি জানি যে শত ব্যস্ততার মাঝেও ঈদের সময়ে আমরা চাই পরিবারকে সময় দিতে, সেখান থেকে একটু সময় বের করে আমাদেরকে দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। কাজল রেখা হলে চলছে এবং আমরা বিপুল সাড়া পাচ্ছি। আপনারাও যারা দেখেননি তারা হলে যান এবং ভালো লাগলে বন্ধুদেরকেও সিনেমা হলে যেতে পারেন কাজল রেখা দেখার জন্য। সুমি আপু? দর্শকদের আবারও ঈদ মোবারক, শুভেচ্ছা। আর কাজল রেখার সাথে থাকুন। এখনো যারা দেখেননি কিংবা কাজল রেখার গান শুনে ভেবেছেন কাজল রেখা দেখতে যাবেন, তারা চটপট সময় নিয়ে কাজল রেখা দেখে ফেলেন আর আমাদেরকে জানান যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। সবাইকে প্রথম ঈদ মোবারক। সবাই কাজল রেখা হলে গিয়ে দেখুন এবং কাজল রেখা যে 24টি গান রয়েছে সবাই গানগুলো খুব ভালো করে শুনবেন আর পুরো মুভিটা সবাই দেখবেন, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে আর অনেক সুন্দর একটি মুভি, যেহেতু অনেক বছর আগেকার একটি গল্প নিয়ে এই মুভিটা করা হয়েছে। তো সবাই মুভিটি দেখবেন হলে গিয়ে, আশা করি সবার খুব ভালো লাগবে আর সবাই একটু হলেও কান্না করবে আমি জানি এই মুভিটা দেখে, কারণ মুভিটা অনেক সুন্দর। সবাই দেখবেন আর সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আবারও অনেক অনেক ভালোবাসা। শেষ করছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো প্রাণাপ স্টার টক থেকে। সবাই অনেক ভালো থাকুন আর অবশ্যই হলে গিয়ে পুরো পরিবার কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে কাজল রেখা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি নিজেও দেখেছি এবং অসাধারণ একটা সিনেমা, না দেখলেই মিস করবেন না। সবাই অনেক ভালো থাকুন আর চোখ রাখুন বিজয় টিভির পর্দায়।